এই ভিডিওতে আমরা বৃত্তের স্পর্শক সংক্রান্ত যে উপপাদ্যগুলো শিখেছি সেই উপপাদ্যগুলোর প্রয়োগ নিয়ে আমরা আলোচনা করব। তো চলো প্রথমে আমরা কি করব, যে উপপাদ্যগুলো শিখেছি সেগুলো স্টেটমেন্টগুলোকে আরেকবার আমরা মনে করে দেবো। তো প্রথমে যেটা আমরা শিখেছিলাম যে যে কোনো যদি একটি বৃত্তের কোনো একটি বিন্দুতে যদি একটি স্পর্শক অঙ্কন করা হয়, তাহলে সেই স্পর্শকটা আর এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এর কি হয়, এই দুটো হয় পরস্পর লম্ব। ঠিক আছে, এটা আমরা 40 নম্বর উপাদ্যতে শিখেছিলাম যে কোনো একটি বৃত্তের কোনো একটি বিন্দু, ধরো এটা হচ্ছে স্পর্শবিন্দু, কোনো একটি বিন্দুতে যদি স্পর্শক অঙ্কন করা হয় তাহলে সেই স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। ঠিক আছে, আচ্ছা এটা আমরা শিখেছিলাম 40 নম্বর উপাদ্য। আচ্ছা 41 নম্বর উপাদ্যতে আমরা কি শিখেছি? 41 নম্বর উপাদ্য শিখেছিলাম যে ধরো এই হচ্ছে তোমার একটি বৃত্ত, এই বৃত্তের বহিস্থ একটি বিন্দু, ধরো এখানে হচ্ছে পি। এই বহিস্থ বিন্দু থেকে একটি বৃত্তের উপর দুটি স্পর্শক অঙ্কন করা যায়, একটা হচ্ছে এই সাইড থেকে, একটা হচ্ছে এই সাইড থেকে। ঠিক আছে, তা দুটি যে স্পর্শক আমরা অঙ্কন করেছি তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এইটা হচ্ছে একটা স্পর্শবিন্দু আর এইটা হচ্ছে একটা স্পর্শবিন্দু। এখন বৃত্তের কেন্দ্র যদি ও হয় তাহলে, এবং এই স্পর্শবিন্দুগুলো যদি এ এবং বি হয়, তাহলে আমরা প্রমাণ করেছিলাম যে এপি এবং বিপি এই দুটি রেখাংশের দৈর্ঘ্য হয়ে যাবে সমান। ঠিক আছে, এখন ও এ এবং ও বি যদি যুক্ত করে দিই, মানে ও কমা এ আর ও কমা বি যদি আমরা যুক্ত করি এবং ও এর সঙ্গে পিটাও যদি আমরা যুক্ত করে দিই, তাহলে দেখো কেন্দ্রে এদিক থেকে মানে এপি এই কেন্দ্রে একটি কোণ তৈরি করেছে আর বিপি এই কেন্দ্রে একটি মানে বৃত্তটি কেন্দ্রে একটি কোণ তৈরি করেছে। এই দুটি কোণের মান হয়ে যাবে সমান। এটা কিন্তু আমরা 41 নম্বর পদ্ধতিতে শিখেছি যে স্পর্শকটির দৈর্ঘ্য যেটা আমরা এপি আর বিপি এই দুটো সমান হবে এবং ওই স্পর্শকগুলি কেন্দ্রে যে কোণ তৈরি করেছে সেই কোণগুলি হয়ে যাবে সমান। ঠিক আছে, এটা আমরা 41 নম্বর পদ্ধতিতে শিখেছি। আচ্ছা 42 নম্বর পদ্ধতিতে আমরা কি শিখেছিলাম যে দুটি বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে, পরস্পরকে স্পর্শ বলতে যে তারা বহিঃস্পর্শ করতে পারে মানে বাইরে বাইরে স্পর্শ করতে পারে, অথবা দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ কিন্তু করতে পারে। অন্তঃস্পর্শ মানে হচ্ছে ভিতরে। ঠিক আছে, এখন লক্ষ্য করো তাহলে বাইরে বাইরে যদি স্পর্শ করে বহিঃস্পর্শ করে তাহলে এইটা হয়ে যাবে স্পর্শ বিন্দু। এখন এইটা যদি এই বৃত্তটার কেন্দ্র হয় এবং এইটা যদি এই বৃত্তটার কেন্দ্র হয়, তাহলে আমরা যেটা বলেছিলাম যে এই কেন্দ্র সংযোজক মানে কেন্দ্র দুটিকে যদি যোগ করা হয় তাহলে ওই রেখাংশের মধ্যেই কিন্তু স্পর্শ বিন্দুটিও থাকবে, অর্থাৎ বৃত্ত দুটির কেন্দ্র এবং স্পর্শবিন্দু একই সরলরেখায় অবস্থিত হবে। একই রকমভাবে যদি তারা অন্তঃস্পর্শও করে তাহলেও একই ঘটনাই ঘটবে, অর্থাৎ এটার কেন্দ্র এই বিন্দুটা, এটার বড় বৃত্তটার কেন্দ্র হচ্ছে এই বিন্দুটা আর এইটা হচ্ছে স্পর্শবিন্দু, তাহলে এই দুটি বৃত্তের কেন্দ্র এবং স্পর্শবিন্দু একই রেখায় অবস্থিত হবে। এই উপপাদ্যগুলির স্টেটমেন্টগুলিকে মনে রেখে আমরা এই উপপাদ্যগুলির কিছু প্রয়োগ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা এই সমস্যাটি নিয়ে আলোচনা করব। দেখো কি লেখা আছে যে ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি। তাহলে ও কেন্দ্রীয় একটি বৃত্ত তুমি প্রথমে অঙ্কন করো। ও কেন্দ্রীয় বৃত্ত মানে একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও। ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি, তার মানে এর বাইরে বাইরে একটি চতুর্ভুজ অঙ্কন করা হচ্ছে। দেখো আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করে নিচ্ছি। এর দিকটাকে একটু মুছে আমরা এটাকে সুন্দর করে চতুর্ভুজটা তৈরি করে নিলাম। দেখো আমি এটা যদি নাম দিয়ে দিই, কি নাম তো দেওয়াই আছে এবিসিডি, তাহলে দেখো আমি যদি এখান থেকে নামটা দিই যে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, তাহলে লক্ষ্য করো যে ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত এটা হচ্ছে একটা চতুর্ভুজ যার নাম হচ্ছে এবিসিডি। এখন তোমাকে প্রমাণ করতে বলেছে যে এবি প্লাস সিডি, অর্থাৎ এই এবি আর এই সিডি যোগ করলে যা হবে, দৈর্ঘ্যগুলোকে যোগ করলে যা হবে, বিসি প্লাস ডিএ অর্থাৎ বিসি বাহুটা এবং ডিএ বাহুটা এই দুটো যদি যোগ করা হয়, দৈর্ঘ্যগুলোকে যোগ করা হয় তাই হবে। ঠিক আছে, তার মানে ধরো এবি আর ডিসি এই দুটো বাহুকে
পরিমাপ করে যদি যোগ করে ধরো 10 সেন্টিমিটার পাওয়া গেল, তাহলে বিসি বাহু এবং এডি বাহু এই দুটোকে যোগ করে 10 সেন্টিমিটার পাওয়া যাবে। এখন লক্ষ্য করো যে যখনই আমি বৃত্তটার বাইরে বাইরে একটি চতুর্ভুজটা অঙ্কন করেছি, তখন চতুর্ভুজটার প্রত্যেকটি বাহুই হয়ে যাচ্ছে এই বৃত্তটির এক একটি স্পর্শক। যেমন এবিটা ধরো একটি স্পর্শক, স্পর্শক হলে একটি স্পর্শ বিন্দু থাকবে, ঠিক আছে। এই স্পর্শ বিন্দুটার একটা কিছু নাম দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, বিসি বাহুটা দেখো, এই বৃত্তটা একটা স্পর্শক হবে, তাহলে নিশ্চয়ই এখানে একটা স্পর্শ বিন্দু থাকবে। একই রকমভাবে সিডিটাও একটা স্পর্শক, তাহলে দেখো এখানেও তুমি একটি সিড বিন্দু পাবে, স্পর্শ বিন্দু, ঠিক আছে। আচ্ছা, স্পর্শ বিন্দু পাবে। আবার একই রকমভাবে এডিটা যেহেতু একটা স্পর্শক, তাহলে এখানে তুমি একটি স্পর্শ বিন্দু পাচ্ছ। তাহলে এই স্পর্শ বিন্দুগুলোকে যদি আমি নাম দিয়ে দিই, ধরো আমি পি কিউ আর এস নাম দিয়ে দিলাম, তো এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে এস, ঠিক আছে। এখন এটা প্রমাণটার দিকে আমরা যাব। তাহলে প্রথমে যেটা আমাদের লিখতে হয় সেটা হচ্ছে প্রদত্ত, ঠিক আছে। তাহলে প্রদত্ততে আমরা কি লিখব, যে ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি হলো পরিলিখিত একটি চতুর্ভুজ। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি হলো একটি পরিলিখিত চতুর্ভুজ, যেখানে এবি কমা বিসি কমা সিডি কমা ডি এ বাহুগুলি বৃত্তটিকে যথাক্রমে পি কমা কিউ কমা আর কমা এস বিন্দুতে স্পর্শ করেছে। ব্যাস, এটা তুমি পদ্ধতিতে লিখে নিলে। আচ্ছা, প্রমাণ আমাকে কি করতে হবে, প্রামাণ্য বিষয়টা কি? তাহলে প্রমাণ করতে হবে, কি আমরা প্রমাণ করব? প্রমাণ করতে হবে, দেখো লিখাই আছে এবি প্লাস সিডি, এবি প্লাস সিডি ইকুয়াল টু বিসি প্লাস ডিএ। এটা কিন্তু আমরা প্রমাণ করব, ঠিক আছে। তো এখানে অঙ্কন আমাদের লাগবে না। আমি আগের দিনই বলেছিলাম, বা উপপাদ্য করার সময় আমরা একটা কথা বলি, যে উপপাদ্য করার ক্ষেত্রে আমাদের 4টি মূল স্তম্ভ আছে। একটা হচ্ছে প্রদত্ত, একটা প্রামাণ্য বিষয়, একটা হচ্ছে অঙ্কন, আর একটা হচ্ছে প্রমাণ। তো অনেক উপপাদ্যের ক্ষেত্রে কিন্তু অঙ্কনটা থাকে না, সেটা কিন্তু নির্ভর করছে প্রমাণটার উপরে। মানে আমাদের প্রমাণটাতে অঙ্কন লাগবে কি লাগবে না, সেটা কিন্তু আমরা এই যে উপপাদ্য প্র্যাকটিস করতে করতে আমাদের কিন্তু একটা নলেজে আসে, ঠিক আছে। তার মানে প্র্যাকটিস করতে করতে তুমি নিশ্চয়ই বলতে পারবে, ঠিক আছে, বুঝে যাবে যে কোন উপাদ্যের ক্ষেত্রে অঙ্কন প্রয়োজন হতে পারে আর কোন উপাদ্যের ক্ষেত্রে অঙ্কন প্রয়োজন নেই, ঠিক আছে। তো যাক, এখানে কিন্তু আমাদের অঙ্কন লাগবে না, আমরা সরাসরি এটা প্রমাণে চলে যাচ্ছি। আচ্ছা, দেখো একটা আমি উপাদ্য বলেছিলাম, একটু আগে তোমাদেরকে মনেও করে দিলাম, যে একটা বৃত্তের বহিস্থ যদি কোনো একটা বিন্দু নেওয়া হয় এবং ওই বহিস্থ বিন্দু থেকে যদি স্পর্শক অঙ্কন করা হয়, দুখানা স্পর্শক অঙ্কন করা যাবে। তাহলে এটা যদি স্পর্শ বিন্দু হয়, এটা যদি পি হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এই এপি সমান কিন্তু বিপি হয়। এর প্রমাণটা কিন্তু আমরা তোমাদেরকে দেখিয়েছি এবং এটা নিয়ে আমরা আলোচনাও করেছি, ঠিক আছে। একই রকমভাবে তুমি লক্ষ্য করে দেখো, ভাষাগুলো একটু নিজের মতো করে লেখার চেষ্টা করবে, যে ও কেন্দ্রীয় বৃত্তে দেখো বিটা হচ্ছে একটা বহিস্থ বিন্দু, হয়েছে। তাহলে বিপি, তুমি এই পি পর্যন্ত তাকাও, যেহেতু এটা স্পর্শবিন্দু, তাহলে বিপি আর বি কিউ এটা হচ্ছে স্পর্শক। বিপি যেমন একটি স্পর্শক, বি কিউ একটি স্পর্শক ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু থেকে। তাহলে আমরা ওই যে উপাদ্যের যেটা সিরিজ কি বলতে পারবো, যে একটি বৃত্তের বহিস্থ বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের দৈর্ঘ্য কিন্তু সমান হয়। তাহলে পরিষ্কারভাবে বলতে পারছি আমি যে বিপি সমানই হয়ে যাবে বিকিউ, ঠিক আছে। বিপি সমান হচ্ছে বিকিউ। নিজের মতো করে লেখার চেষ্টা করবে, বইয়ের মতো লেখার দরকার না, একদম নিজের ভাষায় লেখার চেষ্টা করো, তাহলে দেখবে উপাদ্যগুলো খুব সহজ হয়ে যাবে। আচ্ছা, একই রকম তুমি কি বলতে পারো, যে বহিস্থ বিন্দু সি থেকে দেখো দুটি স্পর্শ অঙ্কন করা হয়েছে, একটা হচ্ছে সি কিউ, একটা হচ্ছে সি আর, তাহলে তাদের দৈর্ঘ্যটা সমান হয়ে যাবে। তাহলে সি কিউ ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার সি আর। একই রকম দেখো ডিটা হচ্ছে একটা বহিস্থ বিন্দু, তাহলে ডি আর আর ডিএস হচ্ছে দুটি স্পর্শক, তাহলে তাদেরও দৈর্ঘ্য সমান হয়ে যাবে। তাহলে ডি আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে ডিএস। একই রকম তুমি বলো তো, এ বিন্দুটা হচ্ছে বৃত্তের একটি বহিস্থ বিন্দু এবং দুটি স্পর্শ অঙ্কন করা হয়েছে এপি এবং এএস, তাদেরও দৈর্ঘ্য সমান হয়ে যাবে, অর্থাৎ এপি সমান হয়ে যাবে এএস। ব্যাস। এরপর দেখো, আমরা প্রমাণটা কি করতে চাইছিলাম, যে এবি প্লাস সিডি সমান বিসি প্লাস ডিএ লিখবে। এখন এবি প্লাস সিডি আমরা দেখি এটা থেকে কি আনা যায়। এবি প্লাস সিডি, এখন এবির মধ্যে দেখো দুটি অংশ আছে, এর মধ্যে দুটি অংশ আছে, একটা হচ্ছে এপি, একটা হচ্ছে বিপি, এপি আর বিপি। তাহলে আমি এখানে লিখে দিলাম এপি প্লাস বিপি, ক্লিয়ার।
সিডি, সিডির মধ্যে দেখো দুটি অংশ আছে, সিডির মধ্যে দুটি অংশ আছে, একটা হচ্ছে সি আর, একটা হচ্ছে ডি আর। তাহলে সি আর প্লাস ডি আর, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন এপি মানে কত বলো তো? দেখো এপি মানে হচ্ছে এএস, এপি মানে হচ্ছে কত? এএস। বিপি, বিপি মানে কত? বিপি মানে কিন্তু বি কিউ। সিআর, সিআর মানে কত? দেখো সিআর মানে কিন্তু সি কিউ, সিআর মানে কত? সি কিউ। আর ডিআর, ডিআর মানে কিন্তু ডিএস। তাহলে আমরা মানগুলিকে সব এখানে পুট করে দিলাম। ঠিক আছে, এখন আমরা কি করছি, এখানে দেখো সি কিউ আর বি কিউ এই দুটোকে আমরা কাছাকাছি লিখলাম, বি কিউ প্লাস সি কিউ, এটাকে একটা ব্র্যাকেটে রাখলাম। আর বাকি দুটোকে আমরা একটা ব্র্যাকেটে রাখছি, এ এস প্লাস ডিএস। ক্লিয়ার? এখন বি কিউ আর সি কিউ এই দুটোকে যোগ করলে কি পাওয়া যায়? তুমি ছবি থেকে বুঝতে পারছো, বি কিউ আর সি কিউ এই দুটোকে যোগ করলে পাওয়া যাচ্ছে বিসি। ঠিক আছে, তাহলে এই দুটোর পরিবর্তে আমরা লিখলাম বিসি। একই রকম ভাবে এ এস প্লাস ডিএস, এ এস প্লাস ডিএস, এদিকে চলে এসো। দেখো এ এস আর ডিএস এই দুটো যোগ করলে হচ্ছে আমাদের এডি বা ডিএ, যা বলবে। ঠিক আছে, লিখলাম ডিএ। হলো? তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল, দেখো এবি প্লাস সিডি সমান বিসি প্লাস ডিএ, লক্ষ্য করে দেখো এবি প্লাস সিডি সমান আমাদের হয়ে গেছে কিন্তু বিসি প্লাস ডিএ। তাহলে তোমরা এখানে লিখলে প্রমাণিত। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এইভাবে তোমরা যদি বুঝে বুঝে নিজের মতো ভাষায় উপাদ্য প্র্যাকটিস করো, দেখবে উপাদ্য অনেক সহজ হয়ে যাবে। দেখো এরপর আমরা একটি সুন্দর প্রয়োগে যাব। এখানে কি আছে? পি ও কিউ কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। তাহলে দেখো আমি এখানে দুটি বৃত্ত অঙ্কন করছি। একটা হচ্ছে তোমার একটা হচ্ছে বৃত্ত যার কেন্দ্র পরিষ্কার বলা আছে পি কেন্দ্রীয় বৃত্ত, মানে এটাকে ধরে দিলাম পি। আর একটা হচ্ছে কিউ কেন্দ্রীয় বৃত্ত যারা পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। তাহলে দেখো আর একটা আমি বৃত্ত অঙ্কন করছি। হলো? এর কেন্দ্রটা কিন্তু কিউ। তাহলে পি কেন্দ্রীয় এবং কিউ কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে কি বিন্দুতে? এ বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। আচ্ছা, বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে যথাক্রমে আর ও এস বিন্দুতে স্পর্শ করেছে। ঠিক আছে, তো লক্ষ্য করো যে একটা সরল সাধারণ স্পর্শক, তোমাদেরকে বলেছিলাম যে সরল সাধারণ স্পর্শক মানে হচ্ছে সেই স্পর্শকটার একই সাইডে দুটি বৃত্ত থাকবে। তাহলে দেখো এই হচ্ছে একটি সরল সাধারণ স্পর্শক। এই হচ্ছে একটি সরল সাধারণ স্পর্শক যেটা কি করেছে, বৃত্ত দুটিকে প্রথম একটাকে হচ্ছে আর, তারপরেরটাকে এস বিন্দুতে স্পর্শ করেছে। প্রমাণ করতে হবে আর এ এস, প্রমাণ করতে হবে আর এ এস এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আর এ এস মানে হচ্ছে তোমার এখানের সঙ্গে এটাকে যোগ আর এটার সঙ্গে এটাকে যোগ। হলো? তাহলে এই যে এখানে কোণটি তৈরি হয়েছে, এই আর এ এস কোণটি, এই কোণটি তোমাকে দেখাতে হবে 90 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো তাহলে প্রদত্ততে তুমি কি লিখবে। এখানে তোমাকে প্রথমে অংশ, উপাদ্যের প্রথম অংশ হচ্ছে প্রদত্ত। তাহলে প্রদত্তের মধ্যে তুমি লিখবে যে পি কেন্দ্রীয় এবং কিউ কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। একটি সরল সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে আর এবং এস বিন্দুতে স্পর্শ করেছে। ঠিক আছে, এটা হয়ে গেল তোমার প্রদত্ত। এবার আমাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ কি করতে হবে? তাহলে প্রমাণ করতে হবে কি আমরা প্রমাণ করব? আর এ এস, আর এ এস এটা সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আর এ এস এটা সমান হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এখন দেখো এই যে এ বিন্দু, ঠিক আছে, এই যে এ বিন্দু, তাহলে এ বিন্দুতে তোমার একটি কিন্তু স্পর্শক আছে। কেন বলো তো? কারণ এই যে বৃত্ত দুটি পরস্পরকে এ বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে নিশ্চয়ই এ বিন্দুতেও কিন্তু একটি স্পর্শক আছে। ঠিক আছে, তাহলে তুমি এটাকে অঙ্কনে নিয়ে চলে আসতে পারো। অঙ্কনে তুমি লিখতে পারো যে এ বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করা হলো, কারণ এটা তো এ তো স্পর্শবিন্দু হয়েই আছে। তাহলে আমি এখানে একটি স্পর্শক অঙ্কন করে দিলাম। ঠিক আছে,
আচ্ছা, এই যে স্পর্শকটা, এই স্পর্শকটা, এই যে আরএস যে স্পর্শকটা ছিল, সেই স্পর্শকটাকে ধরো একটা কোনো বিন্দু, ধরো এখানে টি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এরপর তুমি চলে এসো প্রমাণ। দেখো এটা প্রমাণটা আমি কিভাবে করব। আমরা প্রমাণ করতে যাচ্ছি যে এই যে কোণটা, টোটাল কোণটা, এই টোটাল কোণটা হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এখন দেখো তুমি শুধুমাত্র এই বৃত্তটির কথা ভাবো, শুধুমাত্র এই বৃত্তটির কথা ভাবো। ঠিক আছে, তো এই বৃত্তটির ক্ষেত্রে তুমি দেখতে পাবে যে এই যে টি যেটা লিখলাম টি, সেই টিটা কিন্তু কি একটি বহিস্থ বিন্দু। ভাবো এই যে টি বিন্দুটা, এই টি বিন্দুটা হচ্ছে এই বৃত্তটি একটি বহিস্থ বিন্দু। তো এইরকম তুমি ভাবতে পারো যে টি বিন্দু থেকে একটি টিআর আর একটি টি এ, এই দুটি স্পর্শক অঙ্কন করা হয়েছে। এরকম ভাবো যে টিটা হচ্ছে বহিস্থ বিন্দু, তাহলে টি আর টি এ যদি দুটি স্পর্শক অঙ্কন করা হয়, তাহলে আমরা বলতে পারি যে একটি বৃত্তের বহিস্থ বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের দৈর্ঘ্য হচ্ছে সমান, তার মানে টি আর সমানই হচ্ছে টি এ। তাহলে প্রথমে যেটা আমরা পেয়ে গেলাম সেটা হচ্ছে টি আর সমান টি এ। একই রকম তুমি বলতে পারবে যে টি বিন্দু থেকে আমরা টিএস আর টিএ এই দুটি আমরা স্পর্শ অঙ্কন করেছি, সেটা হচ্ছে কিউ কেন্দ্রীয় বৃত্তটি। তাহলে একই রকম আমরা বলতে পারবো যে টিএস সমানে কিন্তু টিএ, তাহলে টিএস সমানে কিন্তু টিএ। ঠিক আছে, এখন দেখো এখানে একখানা ত্রিভুজ আছে এ আর টি, ত্রিভুজ এ আর টি, আর ত্রিভুজ এখানেও একটি ত্রিভুজ আছে এ এস টি। এই দুটো ত্রিভুজের একটু বৈশিষ্ট্যটা তুমি লক্ষ্য করে দেখো। ঠিক আছে, যেখানে তুমি পাচ্ছ এ আর টি, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ। কেন বলো তো? কারণ তুমি একটু আগে বলেছো যে টি আর সমান টি এ, তাহলে টি আর সমানে কিন্তু টি এ, তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা হচ্ছে সমান। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজটা কি ত্রিভুজ? এই ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই দুটি ত্রিভুজেই কিন্তু একই রকমভাবে আমাদের টি এস সমানেই কিন্তু টি এ, তাহলে এটাও কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের এই দুটোই সমদ্বিবাহু ত্রিভুজ। এখন সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দুটো কোণ কি হয়? সমান হয়। তার মানে এ আর টি এই ত্রিভুজের এই কোণটাকে আমি যদি ধরে নিই এক্স, তাহলে একই রকমভাবে এই কোণটাও হয়ে যাবে এক্স, কারণ একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দুটো কোণ সমান হয়। ঠিক আছে, এখন দেখো যেহেতু এই দিকের যে ত্রিভুজটি আছে এটাও একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই কোণটা যদি ওয়াই হয়, তাহলে তোমার এই কোণটাও হয়ে যাবে ওয়াই, অর্থাৎ ভূমির দুটো কোণ সমান হলো। এখন ভাবো যে ত্রিভুজ ত্রিভুজ এ আর এস, এটাও কিন্তু একটা ত্রিভুজ এ আর এস। এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180। অ্যাকচুয়ালি এই ত্রিভুজ নয়, যে কোনো ত্রিভুজেরই তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে এ আর এস এই ত্রিভুজের তিনটি কোণ কত কত? একটা এক্স, একটা এক্স প্লাস ওয়াই, একটা হচ্ছে ওয়াই। তাহলে লক্ষ্য করো যে এক্স, এক্স প্লাস ওয়াই আর ওয়াই, এইগুলোতে যোগ করলে হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। এক্স, এক্স প্লাস ওয়াই আর ওয়াই, এগুলো যোগ করলে কত হয়ে যাবে? 180 ডিগ্রি। তাহলে দেখো এক্স আর এক্স যোগ করলে হচ্ছে 2x, আর ওয়াই যোগ করলে হয়ে যাচ্ছে 2y, ইকুয়াল টু হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, বা তুমি এটা করতে পারো যদি 2 দ্বারা ভাগ করে দিই আমরা, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 90 ডিগ্রি। এখন এক্স প্লাস ওয়াই বলতে আমাদের এই কোণটাকে বোঝায়, এক্স আর ওয়াই মিলে এই কোণটা বোঝায়, এই কোণটাই হচ্ছে আর এ এস। হয়েছে, তাহলে এক্স প্লাস ওয়াই এর জায়গায় আমরা লিখে দিলাম কত? আর এ এস ইকুয়াল টু কত ডিগ্রি? আর এস ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, দেখো যেটা তোমাদের প্রমাণ করতে বলা হয়েছিল যে আর এ এস সমান প্রমাণ করো 90 ডিগ্রি, দেখো আমরা প্রমাণ করতে পারলাম যে আর এ এস ইকুয়াল টু 90 ডিগ্রি। এখানে প্রমাণিত আমরা লিখলাম। ঠিক আছে, তোমাদেরকে যেমন যেমন বলছি সেরকম সেরকম কিন্তু খাতায় লিখে নেবে, নিজের ভাষাতে লেখো, তাতে দেখবে উপাত্ত আরও বেশি ইন্টারেস্ট পাচ্ছে। দেখো এরপর আমরা কোষে দেখি 15.2 এর একটি ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে 5 নম্বরে আছে। দেখো প্রশ্নটা পড়ো, প্রমাণ করি যে বৃত্তের পরিলিখিত সামান্তরিক মাত্রের রম্বস। তাহলে কি বলছে? যে বৃত্তের পরিলিখিত, অর্থাৎ একটি বৃত্তের বাইরে বাইরে যদি আমি একটি কি আঁকতে পারি? সামান্তরিক, তাহলে সেটা হবে রম্বস। ঠিক আছে, তাহলে এটাকে আমরা একটা সামান্তরিক আঁকার চেষ্টা করছি।
দেখো এটা আমরা একটা সামান্তরিক এঁকে নিয়েছি, ঠিক আছে। তাহলে তোমাকে প্রমাণ করতে হবে এই যে বৃত্তের বাইরে যে পরিলিখিত সামান্তরিকটি আছে এটা তোমাকে প্রমাণ করতে হবে, যেটা কিন্তু রম্বস হবে, ঠিক আছে। তো লক্ষ্য করো যে ধরো এটা ও কেন্দ্রীয় একটা বৃত্ত, তার বাইরে আমরা একটা কি নিয়েছি, এ বি সি ডি, এটা হচ্ছে সামান্তরিক হয়েছে। তাহলে পদার্থতে আমরা কি লিখব, পদার্থতে লিখব যে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি হলো একটি পরিলিখিত সামান্তরিক, ঠিক আছে। আচ্ছা, প্রমাণ কি করতে হবে, তাহলে প্রমাণ করতে হবে, এখানে লিখবে তুমি প্রমাণ করতে হবে, এখানে তুমি লিখে নেবে যে এবিসিডি হলো রম্বস। তাহলে প্রমাণ করতে হবে এবিসিডি হলো রম্বস, মানে ছিল এটা সামান্তরিক, আমার প্রমাণ করতে হবে এটা হচ্ছে রম্বস, ঠিক আছে। আচ্ছা, এবার আমি চলে যাব সরাসরি প্রমাণে, ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলে দিই, সামান্তরিক মানে কি। সামান্তরিক মানে হচ্ছে যার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়েছে। এখন একটা সামান্তরিকে যদি রম্বসে পরিণত করতে হয় তাহলে শুধুমাত্র তার প্রত্যেকটি বাহুকে যদি আমি সমান দেখাতে পারি তাহলেই এটা হয়ে যাবে রম্বস। তাহলে একটি সামান্তরিককে রম্বস প্রমাণ করতে গেলে তার প্রত্যেকটি বাহুকে সমান দেখাতে হবে, ঠিক আছে। আচ্ছা, যেহেতু তুমি এখানে প্রমাণে কি লিখবে, প্রমাণ লিখবে যেহেতু এবিসিডি, যেহেতু এবিসিডি হলো সামান্তরিক, যেহেতু এবিসিডি হলো সামান্তরিক, তার মানে তুমি কি বলতে পারবে যে এবির সঙ্গে ডিসিটা হচ্ছে সমান আর বিসির সঙ্গে এডিটা হচ্ছে সমান, ঠিক আছে। যেহেতু তোমার এবিসিডিটা হচ্ছে একটা সামান্তরিক, তাহলে এবি সমান ডিসি এবং বিসি সমান হয়ে যাচ্ছে এডি, ঠিক আছে। এখন দেখো আমরা এই একটু আগে একটা আমরা প্রয়োগ দিয়ে দেখলাম যে একটা বৃত্তের পরিলিখিত যদি একটা চতুর্ভুজ থাকে এবিসিডি, সেখানে দেখছিলাম আমরা যে এই বাহু এবং এই বাহুর যোগ করলে যা হবে, এই বাহুটা এবং এই বাহুটা যোগ করলে কিন্তু তাই হয়ে যাবে। তাহলে ওইখান থেকে প্রমাণটা খুব ভালো করে দেখে নেবে। তারপরে এখানে লিখবে আমরা জানি যেহেতু এবিসিডি হলো ও কেন্দ্রীয় বৃত্তের একটি পরিলিখিত চতুর্ভুজ, তাহলে তুমি বলতে পারবে যে এবি প্লাস ডিসি ইকুয়াল টু হয়ে যাচ্ছে বিসি প্লাস এডি, ঠিক আছে। বা এখানে দেখো এবির মানটি তুমি বসিয়ে দেবে ডিসি, তো এবি মানটা বসিয়ে দিলাম ডিসি, আর একটা বাহু রইল ডিসি। আচ্ছা, বিসি সমান এখানে বসিয়ে দেবে তুমি এডি প্লাস এডি, ঠিক আছে। তাহলে দেখো ডিসি আর ডিসি যোগ করলে হয়ে যাচ্ছে টু ডিসি, আর এডি আর এডি যোগ করলে হয়ে যাচ্ছে টু এডি। যদি আমরা দুইটাকে বাদ দিয়ে দিই তাহলে পাচ্ছ ডিসি সমান এডি। তাহলে দেখো এই যে ডিসি, এই যে ডিসি বাহু আর এডি বাহু হয়ে গেল সমান। তার মানে দেখো আমরা কি বলতে পারছি, দেখো অতএব এবি সমান কত, দেখো এবি, এবি সমান কত, এবি সমান হচ্ছে ডিসি, কেন, কারণ এটা দেখো আগেই আমরা বলেছিলাম যেহেতু সামান্তরিক বলে এবি সমান ডিসি। আবার ডিসি মানে তুমি কত পেয়ে গেলে, ডিসি মানে তুমি পেয়ে গেলে এডি, ঠিক আছে। আবার এই এডি মানে কত, এডি মানে দেখো হচ্ছে বিসি। তার মানে দেখতে পাচ্ছি আমরা এ বি সি ডি সামান্তরিকটি চারটি বাহুই হচ্ছে সমান, অর্থাৎ এ বি সি ডি হলো রম্বস, প্রমাণিত। কারণ এটাই আমাদের প্রমাণ করা ছিল যে বাহুগুলোকে তুমি সমান দেখাও তাহলেই হয়ে যাবে সামান্তরিকটা রম্বস, ঠিক আছে। চলো এরপর আমরা 8 নম্বর যে সমস্যাটি আছে সেটা নিয়ে একটু আলোচনা করব। 8 নম্বরে কি আছে দেখো, এ এবং বি কেন্দ্রীয় দুটি বৃত্ত অঙ্কন করো যারা পরস্পরকে ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। তাহলে দেখো আমি দুটি বৃত্ত অঙ্কন করছি, দুটি বৃত্ত অঙ্কন করছি। দুটি বৃত্ত আমরা অঙ্কন করলাম যারা কি করছে, একটার কেন্দ্র হচ্ছে এ, পরিষ্কার বলা যাচ্ছে এ কেন্দ্রীয়, আর একটা হচ্ছে বি কেন্দ্রীয়। দুটি বৃত্ত যারা পরস্পরকে কি করেছে, ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, অর্থাৎ এইটা হচ্ছে ও বিন্দু, ঠিক আছে। এখন দেখো পরিষ্কারভাবে বলা আছে যে ও বিন্দু দিয়ে একটি সরল রেখা অঙ্কন করতে হবে। তাহলে ও বিন্দু দিয়ে তুমি একটি সরল রেখা অঙ্কন করো। ও বিন্দু দিয়ে যখন তুমি একটা সরলরেখা অঙ্কন করবে তখন দেখবে বৃত্ত দুটিকে দুটি বিন্দুতে ছেদ করেছে। সেই ছেদ বিন্দুগুলো তোমার বলা আছে, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। তার মানে এইটা হচ্ছে পি আর এইটা হচ্ছে কিউ। আচ্ছা, তোমাকে প্রমাণ কি করতে হবে, এপি সমান্তরাল বি কিউ হয়েছে। তোমাকে প্রমাণ করতে হবে এপি, অর্থাৎ এর সঙ্গে পিটাকে আমরা যুক্ত করে দিলাম, এপি এর সঙ্গে প্রমাণ করতে হবে যে বি কিউটা হচ্ছে সমান্তরাল, ঠিক আছে।
তাহলে এপির সঙ্গে বিকিউটা হচ্ছে সমান্তরাল। আচ্ছা, পদ্ধতিতে তুমি কি লিখবে বলো? দেখো কত সহজভাবে আমরা এপির সঙ্গে বিপিটাকে সমান্তরাল প্রমাণ করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এখন ব্যাপারটা হচ্ছে যে পদার্থতে তুমি কি লিখবে। পদার্থতে তুমি কি লিখবে বলো তো? পদার্থতে তুমি লিখবে যে এ এবং বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। ও বিন্দু দিয়ে একটি সরলরেখা পি কিউ, বা তুমি বলতে পারো ও বিন্দু দিয়ে একটি সরলরেখা অঙ্কন করা হলো যা বৃত্ত দুটিকে যথাক্রমে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এটা চলে গেল তোমার পদার্থতে। এরপর তুমি কি লিখবে? প্রমাণ করতে হবে। আচ্ছা, প্রমাণ কি করতে হবে বলো তো? প্রমাণ করতে হবে কি এপির সঙ্গে বিকিউটা হচ্ছে সমান্তরাল। তাহলে প্রমাণ করতে হবে এপি সমান্তরাল বিকিউ। ঠিক আছে, আচ্ছা এরপর তোমাকে একটু অঙ্কন সেরে নিতে হবে, যেটা হচ্ছে এ এর সঙ্গে ও আর ও এর সঙ্গে বি আমরা যুক্ত করে দিচ্ছি। ঠিক আছে, এর সঙ্গে ও আর ও এর সঙ্গে বি যুক্ত করে দিচ্ছি। কিন্তু লক্ষ্য করে দেখো, এটা আমরা একটা উপায়তে শিখেছি যে যখনই আমরা এই দুটো কেন্দ্রকে যুক্ত করে দেবো তখন এই সরলরেখাটার উপরেই কিন্তু স্পর্শবিন্দুটা থেকে যায়। অর্থাৎ এ ও বি কিন্তু আলাদা কোনো সরলরেখা নয়, একটাই সরলরেখা অর্থাৎ সমরেখ। তাই অঙ্কন তুমি কি লিখবে? অঙ্কনে লিখবে যে এ কমা ও এবং ও কমা বি যুক্ত যুক্ত করা হলো। ঠিক আছে, তাহলে এ কমা বি, এ কমা ও আর ও কমা বি যুক্ত করা হলো। বেশ, এবারে চলে আসবো আমরা প্রমাণে। ঠিক আছে, প্রমাণে তুমি প্রথমেই একটা কথা বলে দেবে যে যেহেতু ওটা স্পর্শবিন্দু অতএব এ ও বি সমরেখ হবে, অর্থাৎ এ ও বি একটাই সরলরেখা। ব্যাস, এটুকু তুমি প্রথমে প্রমাণটা এটা বলে পরে তুমি শুরু করলে। এরপর তুমি বলতে পারো যে ত্রিভুজ এ ও পি, এটা লক্ষ্য করে দেখো এ ও সমানে কিন্তু এ পি, এ ও এটা সমানে কিন্তু এ পি, কারণ এই ত্রিভুজটার এই দুটো হচ্ছে ব্যাসার্ধ। এই ত্রিভুজটার এই যে দুটো, এই দুটো হচ্ছে এই বৃত্তটার ব্যাসার্ধ। তাহলে দেখো, যদি এই দুটো ব্যাসার্ধ আমরা জানি একই বৃত্তের ব্যাসার্ধ সমান, তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে এই ত্রিভুজটা কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে দেখো এই কোণটা যদি এক্স হয় একই রকম ভাবে এই কোণটা হয়ে যাবে এক্স। ঠিক আছে, আচ্ছা এবার দেখো ত্রিভুজ ও বি কিউ, ত্রিভুজ ও বি কিউ, এই ত্রিভুজটা লক্ষ্য করো ও বি সমানে কিন্তু বি কিউ। কেন বলো তো? কারণ ও বি সমান বি কিউ, কারণ এই দুটো কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ, বি কেন্দ্রীয় বৃত্তটিরই ব্যাসার্ধ। তাহলে দুটো সমান, তার মানে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটাও কিন্তু একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের আবার ভূমির দুটো কোণ সমান হয়, তার মানে এই কোণটা যদি ওয়াই হয় তাহলে এই কোণটা হয়ে যাবে ওয়াই। ঠিক আছে, এখন লক্ষ্য করো যে যেহেতু তোমার পি কিউটা একটা সরলরেখা আবার এবিটা একটা সরলরেখা, দুটো সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে বিপ্রতীপ কোণগুলো কি হয়? সমান হয়। তার মানে এক্স এর সঙ্গে ওয়াইটা কি হয়ে যাবে? তার মানে এক্স এর সঙ্গে ওয়াইটা হয়ে যাবে সমান। ঠিক আছে, তাহলে এক্স এর সঙ্গে ওয়াইটা হয়ে গেল সমান। এখন লক্ষ্য করো যে এক্স এর সঙ্গে ওয়াই সমান হওয়া মানেই হচ্ছে এই কোণটার সঙ্গে এই কোণটা হয়েছে সমান। তার মানে এ পি কিউ, অতএব তুমি বলতে পারো যে কোণ এ পি কিউ ইকুয়াল টু বি কিউ পি। এ পি কিউ ইকুয়াল টু বি কিউ পি, বি কিউ পি, বি কিউ পি, কারণ এটা একটা এক্স ছিল একটা ওয়াই ছিল, কিন্তু আমরা প্রমাণ করলাম এক্স সমান ওয়াই। তাহলে এই দুটো কোণ হয়ে যাচ্ছে সমান। কিন্তু এই দুটো কোণ দেখো একটি সরলরেখার এদিকে একটা এদিকে একটা, যদি এরকম দুটো কোণ সমান হয় তখন এই দুটি কোণকে বলা হয় একান্তর কোণ। ঠিক আছে, এবং একান্তর কোণ যখন সমান হয় তখনই আমরা বলতে পারি যে এপির সঙ্গে বি কিউটা হচ্ছে কি? এপির সঙ্গে করেছে সমান্তরাল। ঠিক আছে, এপি সমান্তরাল বি কিউ। ঠিক আছে, তাই যখন তুমি এইটুকু প্রমাণ করতে পারলে তখন এটা লিখবে যে এটার সঙ্গে এটা সমান প্রমাণ করলে, দিয়ে নিচে কি লিখলে যে কিন্তু এরা একান্তর কোণ, অতএব এপি সমান্তরাল বিকিউ, অর্থাৎ এপির সঙ্গে বিকিউটা সমান্তরাল প্রমাণ করতে বলেছিল, সেটা আমরা কিন্তু এখানে প্রমাণ করতে পারলাম। দিয়ে তুমি প্রমাণিত এটাকে লিখে দাও। ঠিক আছে, এইভাবেই কিন্তু তোমরা উপাদ্য, যে কোনো উপাদ্য হোক প্রয়োগ হোক, তোমরা এইভাবে বুঝে বুঝে নিজের ভাষায় করার চেষ্টা করবে। দেখো এরপর আমরা চলে যাব 9 নম্বর সমস্যাটি নিয়ে।
দেখো তিনটি সমান বৃত্ত, তার মানে সমান বৃত্ত মানে কি, সমান বৃত্ত মানে যে বৃত্তগুলির ব্যাসার্ধ সমান। তার মানে এরকম তিনখানা বৃত্ত কি করেছে, পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। দেখো তিনখানা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। প্রমাণ করি যে ওই বৃত্ত তিনটির কেন্দ্রগুলি অর্থাৎ এ বি সি, এই যে কেন্দ্র যেগুলো আছে সেগুলোকে যদি যুক্ত করা হয় তাহলে কি পাবে, একটা ত্রিভুজ পাবে। ওই ত্রিভুজটাকে তোমাকে দেখাতে হবে সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে তোমরা প্রথমেই কি লিখে নেবে, প্রদত্ততে তোমরা লিখে নেবে, প্রদত্ততে লিখে নেবে যে এ কমা বি কমা সি কেন্দ্রীয় বৃত্ত তিনটি পরস্পরকে যথাক্রমে পি কমা কিউ কমা আর বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। ঠিক আছে, ওইখানেই তোমাকে লিখে নিতে হবে যে এর সঙ্গে বি, এর সঙ্গে বি, বি এর সঙ্গে তুমি যুক্ত করে দাও সি, আর এর সঙ্গে যুক্ত করে দাও সি। এখানে যুক্ত করা হলো, এখানে পদ্ধতিটা লিখে দেবে। হয়েছে, কারণ এটা এখানে লিখতে হচ্ছে এই কারণে, কারণ আমরা ত্রিভুজটা না যদি তৈরি করি তাহলে আমরা কি করে বলবো যে ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ওইখানে পত্রের মধ্যে লিখে দিলাম যে এ কমা বি, বি কমা সি আর এ কমা সি যুক্ত করে দিলাম। আচ্ছা বেশ, তাহলে প্রমাণ করতে হবে কি, এবার আমরা লিখতে পারবো যে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, ত্রিভুজ এ কমা বি কমা সি হলো কি, সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, এই এ কমা বি কমা সি অর্থাৎ এবিসি যে ত্রিভুজটা, এবিসি ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিসি হলো সমবাহু ত্রিভুজ। আচ্ছা একটা ব্যাপার ভাবো, এবার তুমি যখন এই প্রমাণে যাবে, যখন তুমি প্রমাণে যাবে তখন তুমি কি লিখবে, প্রমাণে প্রথমে লিখে দেবে যে যেহেতু পিটা স্পর্শবিন্দু অতএব এ পি বি সমরেখ, যেহেতু কিউটা স্পর্শবিন্দু বি কিউ সি সমরেখ, যেহেতু আরটা স্পর্শবিন্দু এ আর সি সমরেখ। এগুলো কিন্তু আমরা একটু বইতে আলোচনা করেছি। এখন প্রমাণে প্রথমে কি করবে, যে এ কেন্দ্রীয় বৃত্তটির ব্যাসার্ধকে আমি ধরে নিলাম, ধরি ব্যাসার্ধ হচ্ছে আর1, তাহলে এটা যদি আর1 হয় নিশ্চয়ই এটা আর1 হবে, মানে এ আরটাও আর1 হবে। বি কেন্দ্রীয় বৃত্তটির ব্যাসার্ধ ধরে নিলাম আর2, তাহলে বিপি আর বি কিউ দুটোই আর2 করে হবে। ঠিক আছে, আর কি করব, যে বি কি মানে এই যে সি কেন্দ্রীয় বৃত্তটা, এই সি কেন্দ্রীয় বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে আর3। ঠিক আছে, আর3। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এরকম যদি না করে আমরা যদি প্রথমে ধরে নিই, যেহেতু প্রথমে বলাই আছে বৃত্তগুলির ব্যাসার্ধ হচ্ছে সমান, সমান বৃত্ত, তাহলে তুমি ধরে নিতে পারো, ধরি প্রথমে লিখে নিলে ওইসব যদি আর1 আর2 আর3 না ধরে, এটাকে শেষে আমাকে বলতেই হতো যে আর1 ইকুয়াল টু আর2 ইকুয়াল টু আর3। এটা না করে তুমি প্রথমেই ধরে নিতে পারো যে ধরলাম বৃত্তগুলির ব্যাসার্ধ হচ্ছে, প্রত্যেকটির ব্যাসার্ধ হচ্ছে আর। ঠিক আছে, তাহলে আমি এগুলো কেটে দিচ্ছি, কারণ বলাই আছে যেহেতু যে বৃত্ত তিনটির ব্যাসার্ধ সমান, তাহলে আমি আর1 আর2 আর3 আর ধরলে আবার সে তোমার 1 2 আরও বেড়ে যাবে, পরে তোমাকে বলতেই হবে যে আর1 ইকুয়াল টু আর2 ইকুয়াল টু আর3, যেহেতু বৃত্ত তিনটি সমান বৃত্ত। এইসব না বলে আমরা প্রথমে লিখে নিলাম যে ধরলাম যে প্রত্যেকটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর একক। ঠিক আছে, এখন আমরা প্রমাণ যদি করতে পারি যে এবি সমান বিসি সমান এসি অর্থাৎ তিনটি বাহুই সমান, তাহলেই কিন্তু বৃত্ত মানে ত্রিভুজটি হয়ে যাচ্ছে সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে লেখো, তুমি লেখো, এখন তুমি কি লিখবে, এসব লেখার পরে তুমি লিখবে এ বি, এ বি সমান কত বলো দেখি, এ বি সমান দেখো এখানে হচ্ছে এপি প্লাস পিবি। আমরা জানি যখন দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে তখন কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব হয় তাদের ব্যাসার্ধগুলি যোগফলের সমান, এটা আমরা আগের একটা ভিডিওতে আলোচনা করেছি। তাহলে এ বি সমান হয়ে যাবে আর প্লাস আর, আর প্লাস আর ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 2r একক। ঠিক আছে, তাহলে এ বি সমান হয়ে গেল 2r। একই রকমভাবে তুমি বিসিটা দেখো তো কত হবে, একই রকমভাবে তুমি বিসিটা দেখো আর প্লাস আর ইকুয়াল টু এটা হয়ে যাবে 2r একক। ঠিক আছে, এবার দেখো এসি কত হবে বলো তো, তাহলে এসি সমান হয়ে যাবে আর প্লাস আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2r একক। তাহলে তুমি কি দেখতে পাচ্ছ যে ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি এর এ বি সমানে হয়ে গেল তোমার বিসি, সমানে হয়ে গেল এসি, অর্থাৎ তিনটি বাহুই হয়ে গেল সমান। ঠিক আছে, অর্থাৎ ত্রিভুজ এবিসি হচ্ছে কি, সমবাহু ত্রিভুজ। এবিসি হলো সমবাহু ত্রিভুজ, যেটা আমাদের প্রমাণ করতে বলা ছিল, দিয়ে তুমি লিখলে এখানে প্রমাণিত। ঠিক আছে, তোমরা এভাবে অঙ্কগুলোকে প্র্যাকটিস করে যাও, দেখবে উপাদ্য যে চ্যাপ্টারগুলো আছে এগুলো অনেক সুন্দর লাগবে এবং অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আজকে এই পর্যন্ত।